আচ্ছা, কখনো কি মাথায় এসেছে আমরা যে কোডগুলো লিখি একটা কম্পিউটার ঠিক কিভাবে সেগুলো বোঝে? মানে কিভাবে সে লেখাগুলো থেকে কাজ করে ফেলে? চলেন আজকে এই রহস্যটাই একটু সমাধান করার চেষ্টা করি। দেখি মানুষের লেখা কোড কিভাবে মেশিনের বোঝার মতো ভাষায় বদলে যায়। আজকে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে বোঝার চেষ্টা করব মানুষ আর মেশিনের ভাষার মধ্যে আসল ফারাকটা কোথায়। তারপর দেখব কারা এই দুই ভাষার মধ্যে একটা সেতুর মতো কাজ করে। আমরা কম্পাইলার আর ইন্টারপ্রেটারের কাজের ধরনটা জানব, আর প্রি প্রসেসর নামে একটা বেশ মজার জিনিস আছে সেটার কথাও শুনব। আর একদম শেষে সি কোডের মূল ভিত্তি আর নাম দেওয়ার জরুরি নিয়মগুলো দেখে নেব। তো একদম শুরু থেকে শুরু করা যাক। মূল সমস্যাটা কি জানেন? সমস্যাটা হলো মানুষ আর কম্পিউটার দুটো একেবারেই আলাদা ভাষায় কথা বলে। আমরা যে কোড লিখি কম্পিউটারের কাছে সেটার কোনো মানেই নেই, আবার কম্পিউটারের যে ভাষা সেটা আমাদের কাছে দুর্বোধ্য। আসল চ্যালেঞ্জটা কিন্তু এখানেই। স্ক্রিনের এই কোডটা একবার দেখুন তো। আমাদের মতো মানুষের জন্য এটা বোঝা কিন্তু বেশ সোজা, তাই না? কিন্তু একটা মেশিনের কাছে এই অক্ষর বা চিহ্নগুলোর কোনো অর্থই নেই। তাহলে প্রশ্নটা হলো, এই সাধারণ দেখতে লেখাটা কিভাবে কম্পিউটারের জন্য একটা কাজের নির্দেশে বদলে যায়? এই স্লাইডটা দেখলেই পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখেন, বাম দিকে আছে আমাদের লেখা সোর্স কোড, আর ডান দিকে মেশিনের একমাত্র ভাষা বাইনারি কোড, মানে শুধুই 0 আর 1। আমাদের লেখা প্রোগ্রামটাকে যদি কাজ করাতে হয় তাহলে তাকে এই বাইনারি ভাষাতে রূপান্তর করা ছাড়া আর কোনো পথই খোলা নেই। তাহলে এই অসম্ভব কাজটা সম্ভব করে কে? এই যে রূপান্তর, এই কাজটাই করে কিছু বিশেষ প্রোগ্রাম। এদেরকে আমরা বলতে পারি ডিজিটাল অনুবাদক। চলেন এদের সাথে পরিচিত হওয়া যাক। সহজ করে বললে এই অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর হলো একটা বিশেষ সফটওয়্যার। এর একটাই কাজ আমাদের লেখা সোর্স কোডকে মেশিনের বোঝার মতো করে বাইনারি কোডে অনুবাদ করে দেওয়া। সত্যি বলতে এটা না থাকলে প্রোগ্রামিং করাটাই প্রায় অসম্ভব হয়ে যেত। এই অনুপাদক প্রোগ্রামগুলো মূলত 3 রকমের হয়: কম্পাইলার, ইন্টারপ্রেটার আর অ্যাসেম্বলার। এখন অ্যাসেম্বলার একটা খুব নির্দিষ্ট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য কাজ করে, কিন্তু সি এর মতো যে আধুনিক ভাষাগুলো আছে সেগুলোর জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয় কম্পাইলার আর ইন্টারপ্রেটার। চলেন এই দুটোর মধ্যে পার্থক্যটা কি সেটা একটু ভালো করে বুঝে নিই। কম্পাইলার আর ইন্টারপ্রেটার দুজনের লক্ষ্য কিন্তু একটাই, কোড অনুবাদ করা। কিন্তু তাদের কাজ করার পদ্ধতি সেটা একদমই আলাদা। চলেন দেখি ওরা কিভাবে এই কাজটা করে। কম্পাইলারের কাজের ধরনটা ধরেন একজন বই অনুবাদকের মতো। সে কি করে? পুরো প্রোগ্রামটা একবারে পড়ে ফেলে। যদি কোনো ভুল না পায় তাহলে সবটা অনুবাদ করে একটা এক্সিকিউটেবল ফাইল বানিয়ে দেয়। এই ফাইলটা হলো একটা রেডি টু রান প্রোগ্রাম, যা যখন খুশি চালানো যায়। ঠিক যেমন অনুবাদ করা একটা বই যে কেউ যখন খুশি পড়তে পারে। আর অন্যদিকে আছে ইন্টারপ্রেটার। ও কাজ করে একজন দোভাষীর মতো, মানে যে কিনা সাথে সাথে অনুবাদ করে দেয়। সে পুরো প্রোগ্রামটা একবারে পড়ে না, বরং এক লাইন করে পড়ে, সেটাকে অনুবাদ করে আর সাথে সাথেই সেই লাইনের কাজটা করে ফেলে। এখানে কোনো আলাদা ফাইল তৈরি হয় না, কাজটা একদম ইনস্ট্যান্টলি হয়ে যায়। আচ্ছা, এবার চলেন দুটোকে পাশাপাশি রেখে দেখি কম্পাইলার কি করে। পুরো প্রোগ্রামটা একবারে অনুবাদ করে ফেলে, তাই রান করার সময় এটা অনেক ফাস্ট হয়। আর প্রোগ্রামের যত ভুল আছে সব একবারে একটা লিস্ট করে দেখিয়ে দেয়। অন্যদিকে ইন্টারপ্রেটার যেহেতু লাইন বাই লাইন কাজ করে, তাই এটা একটু স্লো। আর সবচেয়ে বড় কথা হলো প্রথম ভুলটা পাওয়ার সাথে সাথেই ও থেমে যায়। অনেকে হয়তো ভাবেন সোর্স কোডটা বুঝি সরাসরি কম্পাইলারের কাছে চলে যায়, তাই না? কিন্তু এখানেই একটা মজার ব্যাপার আছে। কম্পাইলারের কাজ শুরু হওয়ার ঠিক আগেও একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ থেকে যায়। এর নাম হলো প্রি প্রসেসিং। আমরা সি কোডে যে হ্যাশ ইনক্লুড বা হ্যাশ ডিফাইনের মতো লাইনগুলো লিখি না, ওগুলো আসলে কম্পাইলারের জন্য না। এগুলো হলো প্রি প্রসেসরের জন্য বিশেষ নির্দেশ বা কমান্ড। বলতে পারেন প্রি প্রসেসর হলো কম্পাইলারের একজন অ্যাসিস্ট্যান্ট, যে আসল অনুবাদের আগে কোডটাকে একটু গুছিয়ে বা রেডি করে দেয়। প্রি প্রসেসরের কাজটা খুবই সহজ কিন্তু দারুণ কাজের। ও প্রথমে হ্যাশ চিহ্ন দেওয়া লাইনগুলো খুঁজে বের করে। যেমন ধরেন হ্যাশ ইনক্লুড stdio.h। এই লাইনটা পেলেই ও stdio.h ফাইলের ভেতরে যা যা কোড আছে সব এনে আমাদের সোর্স কোডে বসিয়ে দেয়। এরপরে যে নতুন বড় একটা কোড ফাইল তৈরি হলো সেটাকে কম্পাইলারের কাছে পাঠিয়ে দেয়। এজন্যই এটাকে এক ধরনের টেক্সট সাবস্টিটিউশন টুলও বলা হয়। আচ্ছা, যে কোনো ভাষা শিখতে গেলে যেমন আমাদের বর্ণমালা আর ব্যাকরণ জানতে হয়, ঠিক সেভাবেই সি প্রোগ্রামিং শিখতেও এর কিছু মৌলিক উপাদান বা বিল্ডিং ব্লক সম্পর্কে জানতে হবে। ব্যাপারটা খুব সহজ। যেমন ধরেন অক্ষর মিলে শব্দ হয় আর শব্দ মিলে বাক্য হয়। সি প্রোগ্রামিংয়েও ঠিক তাই। এখানকার সবচেয়ে ছোট যে এককগুলো আছে সেগুলোকে বলা হয় টোকেন। যেমন ইন্ট, মেন বা ধরেন প্লাস চিহ্নটা,
এগুলো সবই এক একটা টোকেন, আর এই টোকেনগুলোকেই ঠিকঠাকভাবে সাজিয়ে কম্পিউটারের জন্য এক একটা পূর্ণাঙ্গ নির্দেশ তৈরি করা হয়। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিজস্ব একটা শব্দভাণ্ডার আছে, আর মজার ব্যাপার হলো এতে শব্দ আছে মাত্র ৩২টা। এগুলোকে বলা হয় রিজার্ভড কিওয়ার্ড। এই শব্দগুলোর অর্থ কম্পাইলারের কাছে আগে থেকেই ঠিক করা আছে, তাই আমরা চাইলেই এগুলোকে অন্য কোনো কাজে, যেমন ধরেন একটা ভ্যারিয়েবলের নাম হিসেবে একদমই ব্যবহার করতে পারবো না। যেমন ইন্ট, ইফ, ফর, রিটার্ন, এই শব্দগুলো সি কোডে খুব কমন, প্রায়ই চোখে পড়ে। প্রত্যেকটারই একটা বিশেষ কাজ আছে যা কম্পাইলার আগে থেকেই জানে। আর একটা জরুরি কথা মনে রাখতে হবে, সব কিওয়ার্ড কিন্তু অবশ্যই ছোট হাতের অক্ষরে লিখতে হয়। এবার আসি ভ্যারিয়েবলের কথায়। ভ্যারিয়েবল হলো একটা নাম যেটা মেমোরির একটা নির্দিষ্ট জায়গাকে চেনার জন্য ব্যবহার করা হয়। আরও সহজ করে বললে এটা একটা নাম দেওয়া বাক্সের মতো, যার ভেতরে আমরা কোনো ডেটা বা তথ্য রাখতে পারি, আবার চাইলে পরেও সেই ডেটা বদলে ফেলতে পারি। এখন এই যে বাক্সের কথা বললাম, এই বাক্সে কি ধরনের ডেটা রাখা হবে সেটা কিন্তু কম্পিউটারকে আগে থেকেই বলে দিতে হয়, আর এই ব্যাপারটাকেই বলা হয় ডেটা টাইপ। যেমন এই টেবিলে দেখেন, এন্ড টাইপের বাক্সে শুধু পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার রাখা যায়, আর ফ্লোট টাইপের বাক্সে দশমিক সংখ্যা রাখা যায়। চলুন এবার একদম শেষ এবং খুব দরকারি একটা অংশে যাওয়া যাক। ভ্যারিয়েবলের নাম কিন্তু ইচ্ছেমতো দিলেই চলে না, এর জন্য কিছু নির্দিষ্ট নিয়ম কানুন মেনে চলতে হয়। একটা ভ্যারিয়েবলের নামে কি কি ব্যবহার করা যাবে? ইংরেজি বর্ণমালা মানে ছোট বা বড় হাতের অক্ষর, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা, আর চিহ্নের মধ্যে শুধু আন্ডারস্কোর মানে ছোট আর বড় হাতের, আর ডলার সাইন মানে ডলার। এর বাইরে অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার যেমন অ্যাট বা কোনো স্পেস মানে ফাঁকা জায়গা ব্যবহার করা যাবে না। এই স্লাইডে কয়েকটা দারুণ উদাহরণ আছে। দেখেন, নাম্বার 1 একটা ঠিকঠাক নাম, কিন্তু 1 নাম্বার ভুল। কেন? কারণ ভ্যারিয়েবলের নাম কখনোই সংখ্যা দিয়ে শুরু হতে পারে না। একইভাবে নামের মাঝে কোনো স্পেস বা ফাঁকা জায়গা রাখা যায় না, আর ফ্লোটের মতো কোনো কিওয়ার্ডকেও ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা একদমই বারণ। তো নিয়মকানুন তো জানা গেল, কিন্তু শুধু নিয়ম মানলেই কি একটা ভালো কোড লেখা হয়ে যায়? আসল আর্টটা হলো এমন নাম ব্যবহার করা যা কোডটাকে অনেক সহজ আর পড়তে সুবিধে করে তোলে। এখন ভাবার বিষয় হলো, একটা প্রোগ্রামের জন্য সবচেয়ে পরিষ্কার আর অর্থপূর্ণ ভ্যারিয়েবলের নাম কী হতে পারে বলুন তো?